প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। মামুন স্মৃতি পাবলিক স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছি আমি মোহাম্মদ মফিজউদ্দিন, সহকারী শিক্ষক, মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়, সুনটিয়া বাজার, জামালপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় শ্রেণী সপ্তম, বিষয় বাংলা প্রথম পত্র, কবিতা আমার বাড়ি। কবির নাম জসিমউদ্দিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জসিমউদ্দিন সম্পর্কে তোমরা অনেকেই এর আগেও শুনেছ, জসিমউদ্দিনের সম্পর্কে জানো। উনি পল্লী কবি নামে পরিচিত। এই জসিমউদ্দিন বাংলা সাহিত্যের পল্লী এলাকার লোকজনের জীবন কাহিনী নিয়ে তিনি কবিতা লিখেছেন, এই জন্যই তিনি পল্লী কবি নামে পরিচিত। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ে এই কবিতাটি রয়েছে। বাংলা প্রথম পত্র পাঠ্য বইয়ে সপ্তপর্ণা এই বইয়ে তোমরা লক্ষ্য করো, পৃষ্ঠা নম্বর ৭১, কবিতার নাম আমার বাড়ি, কবির নাম জসিমউদ্দিন। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, গ্রামের দৃশ্য, গ্রামের বাড়িঘর, আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন গাছগাছালি। অর্থাৎ জসিমউদ্দিন এই গ্রাম নিয়েই বেশিরভাগ চিন্তা করতেন। তিনি পল্লী এলাকার, পল্লী জননীর, পল্লী মায়ের, পল্লী অঞ্চলের মানুষের মাটির সবসময় তিনি কোনো গান গাইতেন। এই বিশ্ব নন্দিত বাংলাদেশের খ্যাতিমান একজন বিখ্যাত কবি জসিমউদ্দিন এর ছবিটা এখানে রয়েছে, তোমরা লক্ষ্য করো। ইনি হচ্ছেন জসিমউদ্দিন, বাংলা সাহিত্যের আরও এক উজ্জ্বল নক্ষত্রের নাম এই জসিমউদ্দিন। এখন আমি এই জসিমউদ্দিনের সম্পর্কে কিছু আলোচনা করতে যাচ্ছি। তোমরা সকলেই লক্ষ্য করো, পরীক্ষায় আসার মতো কিছু এখানে অনেক কিছুই রয়েছে। জসিমউদ্দিন ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের আরও একটি জেলার নাম হচ্ছে ফরিদপুর। এই ফরিদপুর জেলায় তিনি এক গ্রামে জন্মগ্রহণ করেন, গ্রামের নাম হচ্ছে তাম্বুলখানা। তার মৃত্যু ১৯৭৬ সালে ঢাকায়। পল্লী কবি জসিমউদ্দিনের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে হচ্ছে রাখালি। রাখালি তার প্রথম কাব্যগ্রন্থ। নকশিকাঁথার মাঠ, এটি তার শ্রেষ্ঠ রচনা। ইংরেজি নাম নকশিকাঁথার মাঠ, এটির ইংরেজি নাম হচ্ছে দ্য ফিল্ড অফ এমব্রয়ডারি কোয়েট। এটা হচ্ছে নকশিকাঁথার মাঠ, এটি ইংরেজিতে অনুদিত হয়েছিল। অনুবাদ হচ্ছে E.M. মাইলফোর্ড। সুজনবাদিয়ার ঘাট, মাঝে জননী কান্দে, বালুচর, ধানক্ষেত, মাটির কান্না, এগুলো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। জসিমউদ্দিন উনি নাটকও লিখেছেন। তার উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে বেদের মেয়ে, পল্লীবধূ, মধুবালা, পদ্মপার, গ্রামের মায়া, এগুলো তার উল্লেখযোগ্য নাটক। আর উপন্যাস হচ্ছে বোবা কাহিনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জসিমউদ্দিনের আরও একটি ছবি আমি তোমাদের দেখাতে যাচ্ছি। এই যে লক্ষ্য করো, এই ভদ্রলোক, ইনি হচ্ছেন জসিমউদ্দিন। তার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। এই জসিমউদ্দিনের পুরা আসল নামটা হচ্ছে মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা। পেশায় তিনি একজন কবি, জাতীয়তা বাংলাদেশি, শিক্ষা তিনি বাংলা ভাষা ও সাহিত্যে লেখাপড়া করেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। তিনি ২১ পদক এবং স্বাধীনতা পুরস্কার, এই পদকগুলিও তিনি পেয়েছেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ বছর শিক্ষকতা করেছেন। ১৯৪৪ সালে শিক্ষকতা ছেড়ে তিনি বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ১৯৪৪ সালে শিক্ষকতা ছেড়ে দেন। তিনি ছিলেন প্রগতিশীল অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এবং সমাজতন্ত্র এবং সমাজ ব্যবস্থার একজন দৃঢ় সমর্থক।
জসিমউদ্দিন তার লেখনীর মাধ্যমে বাংলার মানুষের মনে আজও অমর হয়ে আছেন, অম্লান হয়ে আছেন। বাংলার মানুষ যতদিনই বাংলাদেশ থাকবে তার কথা স্মরণ করবে। প্রিয় কবি জসিমউদ্দিনের একটি কবিতা নিয়ে আজকে আলোচনা করব। এই কবিতার নাম তোমরা বোর্ডে লক্ষ্য করো, কবিতার নাম হচ্ছে আমার বাড়ি। কবিতাটি লিখেছেন আমাদের নন্দিত বরেণ্য খ্যাতিমান কবি, পল্লী কবি জসিমউদ্দিন। এখন সরাসরি কবিতায় যাচ্ছি। তোমরা বই খুলবে, বইয়ের পৃষ্ঠা নাম্বার আমি আগেই জানিয়ে দিয়েছি 71 পৃষ্ঠা। আমার সাথে কবিতাটি বই খুলে দেখবে এবং মিলিয়ে যাবে। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পিঠে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে লক্ষ্য করো, এখানে আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পিঠে। ভ্রমর বলতে তার সখাকে, মানে একজন, এইখানে একটা ছবি দেখা যাচ্ছে, একটা মেয়ে মানুষের ছবি। সে অধীর আগ্রহ নিয়ে, অপেক্ষা নিয়ে পথের দিকে চেয়ে আছে কোন সময় তার সখা তার বাড়িতে আসবে। আরও দেখা যাচ্ছে অনেক গাছগাছালি, বৃক্ষ, তরুলতা, নদীর পার মনে হচ্ছে, আম গাছ, জাম গাছ, এই বিভিন্ন ফুলের গাছ, বড় একটা কলার গাছ দেখা যাচ্ছে। বাড়ির অর্থাৎ একটা কৃষকের বাড়ি, অর্থাৎ গ্রামের পল্লী অঞ্চলের বাড়ি এখানে দেখা যাচ্ছে। সেখানে এই যে মেয়েটা দাঁড়িয়ে আছে, অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, কে আসবে, তার সখা আসবে। আসলে কোথায় বসতে দিবে? গ্রামে তো বসার জন্য এই শহরের মতো সোফা, বিভিন্ন ধরনের উন্নত মানের চেয়ার এগুলো নেই। না থাকার কারণে সে বসতে দিবে কোথায়? পিঁড়িতে। পিঁড়িতে কিন্তু বিভিন্ন অঙ্কন করা, বিভিন্ন রং দেওয়া থাকে কাঠের পিঁড়িতে, সেখানেই সে তার সখাকে বসতে দিবে। জলপান যে করতে দেব শালিদানের চিড়ে। শালিদান জলপান করতে দিবে, অর্থাৎ তার সখা, তার বন্ধু যখন তার বাড়িতে আসবে, আসলে অবশ্যই তাকে কিছু আপ্যায়ন করবে। গ্রামের মানুষ সাধারণত স্বজনদের আপ্যায়ন করে থাকে চিড়ে দিয়ে, মুড়ি দিয়ে, কলা দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে আপ্যায়ন করে থাকে। তেমনি তার সখা যখন তার বাড়িতে আসবে, আসলে সে কি করবে? শালি ধানের চিড়ে। শালি ধান এক ধরনের গ্রাম অঞ্চলে উৎপন্ন হয়, এক ধরনের ধানের জাতের নাম হচ্ছে শালি ধান। এই শালি ধান সাধারণত আমন ধানের জাত, এটা হেমন্তকালে উৎপন্ন হয়। এই হেমন্তকালে আবার নবান্ন উৎসব হয়, যখন ধান কাটা হয়, তখন প্রত্যেক বাড়িতে বাড়িতে চিড়ে, পিঠে, বিভিন্ন ধরনের গৃহস্থের যে গৃহিণীরা তারা আয়োজন করে থাকে। তেমনি তার সখা যখন আসবে, এই যে অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, তার প্রিয় মানুষটি যখন আসবে, তাকে জলপান করতে দিবে, সাথে দিবে কি? শালিদানের চিড়ে। বসতে দিবে কোথায়? পিঁড়িতে। অর্থাৎ সম্পূর্ণ গ্রামীণ পরিবেশটা এখানে তুলে ধরা হয়েছে। শালিদানের চিড়ে দেব বিন্নি ধানের খই। বিন্নি ধানও গ্রাম অঞ্চলের কৃষকেরা উৎপন্ন করে থাকে। আরও একটি ধানের জাতের নাম, সেটি হচ্ছে বিন্নি ধান। বাংলাদেশের আদি জাতের ধানগুলোর একটি ধান। অর্থাৎ এই ধান বর্তমান সময়ে না খুব একটা বেশি দেখা গেলেও আদিকালে অনেক অনেক বছর আগে এই ধান উৎপন্ন হতো। অনেক সুগন্ধযুক্ত একটা ধানের জাতের নাম হচ্ছে বিন্নি ধান। এই বিন্নি ধান দিয়ে মুড়ি অর্থাৎ খই তৈরি হতো ভালো। এই বিন্নি ধানের খই দিবে, অর্থাৎ তার সখাকে সে আদর আপ্যায়ন করবে, চিড়ে দিবে, খই দিবে, বিভিন্ন কিছু তাকে খেতে দিবে। বাড়ির গাছের কবরি কলা, গামছা বাঁধা ধই। শুধু কি চিড়ে মুড়ি দিলেই চলবে? সখা অনেক দিন পরে আসতেছে তার সখীকে দেখার জন্য, অর্থাৎ তার সখী রাস্তার দিকে তাকিয়ে আছে, সে আসলে তাকে অবশ্যই এর সাথে আরও কি দিবে? আরও দিবে বাড়ির গাছের কবরি কলা। এই যে তোমরা দেখতে পাচ্ছ কলার গাছ, খুব লম্বা একটা কলা, অনেকগুলো কলা ধরে আছে সেই গাছের, অর্থাৎ কবরি কলা এক ধরনের কলার জাতের নাম। খুবই সুস্বাদু যে কলা, সেই কলা অর্থাৎ সবচেয়ে প্রিয় যে ফলটা,
এই কৃষানির গড়েই আছে, অর্থাৎ বাড়ির পাশেই আছে, কোথাও থেকে কিনে আনতে হবে না, এই ধরনের কলা তাকে দিবে। বাড়ির গাছের কবরী কলা, গামছা বাঁধা দই। গামছা বাঁধা দই বলতে এখানেও বোঝানো হয়েছে কৃষানীরা তাদের বাড়িতেই, অর্থাৎ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ মানুষেরা তারা কি করত, নিজেদের গাভীর দুধ দহন করে সেই দুধ থেকেই দই তৈরি করত। আর গামছা বাঁধা বলতে বোঝানো হয়েছে যে দই গামছায় বেঁধে ওপর করে রাখলেও পড়বে না, অর্থাৎ খুব গাঢ়, অর্থাৎ এখানে খুব উন্নত মানের নিজেদের তৈরি দই, নিজের গাভী থেকে দুধ, সেই দুধ থেকে দই তৈরি কথা, সেই দই দিয়ে তাকে তার সখাকে আপ্যায়ন করবে, অর্থাৎ তার সখাকে সে মনে প্রাণে হৃদয়ে অন্তরে মানে সব কিছুতেই তাকে ভুলিয়ে নেবে, অজানা এক জগতে নিয়ে যাবে, যেখানে রয়েছে গ্রামের এই নিরিবিলি পরিবেশ, সেখানেই তাকে নিয়ে যাবে। আম কাঁঠালের বনের ধারে শোয়া আঁচল পাতি। আম কাঁঠালের বনের ধারে শোয়া আঁচল পাতি। এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বইয়ে, এখানে রয়েছে আম গাছ, কাঁঠাল গাছ, এই যে বড় বড় কাঁঠাল আম ধরে আছে, এই যে আম গাছ, কাঁঠাল গাছ, এই বনের ধারে তাকে আঁচল পেতে, অর্থাৎ এই যে শাড়ি দেখা যাচ্ছে, শাড়ির আঁচল, সেখানে আঁচল বিছিয়ে দিবে, তার সখা তার শাড়ির আঁচলে সেখানে শুবে, অর্থাৎ তার মধ্যে যে একটা হৃদয়ের আকর্ষণ, ভালোবাসা, তার একটা অনুভূতি এখানে প্রকাশ করেছে। তার সখা আসলে তাকে কোথায় বসতে দিবে? সেখানে বসতে দিবে আম গাছের, কাঁঠাল গাছের বনের ধারে আঁচল পেতে দিবে, সেখানেই তার সখা বসবে। আম কাঁঠালের বনের ধারে শুয়ে আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। সেখানে বাতাস করবে, গাছের শাখা ধুলে 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 ধুলে, খুব সুন্দর একটা পরিবেশ, অর্থাৎ রোমান্টিকতার সর্বশ্রেষ্ঠ আসনটা এখানে তুলে ধরা হয়েছে। আঁচল পেতে দিবে, সেখানে তার শাখা শুবে, গাছের শাখা ধুলে 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 বাতাস করবে। প্রাকৃতিক পরিবেশে যে কতটাই একেবারে কোলাহল মুক্ত একটা পরিবেশ, এখানে প্রকৃতির সাথে মানুষের একেবারে মিশে যাওয়ার যে রূপটা, সেখানে এই রূপটাই তুলে ধরা হয়েছে। গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দিব সুখে। চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দিব সুখে, অর্থাৎ তার সখার যে মুখটাকে তুলনা করা হয়েছে চাঁদের সাথে। চাঁদ যেমন উজ্জ্বল, একেবারে অন্ধকার আকাশে যখন চাঁদ ওঠে তখন সারা বিশ্বটাকে চাঁদের আলোয়, মিঠি মিঠি আলোয় কতটাই যে লাবণ্যময়ী দেখা যায়, সেই মুখে চাঁদের চুমু, একটা রোমান্টিকতার বিষয় এখানে তুলে ধরা হয়েছে। মাখিয়ে দিব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দিব বুকে। আকাশে অজস্র অগণিত লক্ষ তারা, হাজার তারা, এই তারা দিয়ে সে স্বপ্ন কল্পনা করতেছে। তারা ফুলের এই তারার মতো যে ফুল, সেই ফুলের মালা গেঁথে তার সখাকে পরিয়ে দিবে। গ্রামের মানুষ কতটাই যে স্বজন প্রীতি তাদের মধ্যে রয়েছে, তারা তার আত্মীয়দের ভালোবাসতে জানে, তারা তার সখাকে আদর আপ্যায়ন করতে জানে, তার একটা প্রমাণ অন্তত পক্ষে জসিমউদ্দিন এখানে তার লেখনীয় মাধ্যমে তুলে ধরেছেন। গাই দুহনের শব্দ শুনি জাগো সকালবেলা, পরের লাইনে চলে যাচ্ছি। গাই দুহনের শব্দ শুনি জাগো সকালবেলা। গ্রামের প্রত্যেকটা গৃহস্থের বাড়িতে বাড়িতেই সকালবেলায় কিন্তু আরও একটা শব্দ, অর্থাৎ গাভীর দুধ দোহানের যে শব্দ, অনেক মানে শব্দটা শুনেই সকালে মনে হয় ঘুম থেকে জেগে উঠবে। এছাড়াও আরও শব্দ রয়েছে, মোরগের ডাক, এই বিভিন্ন ধরনের পাখির কিচিরমিচির শব্দ ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ প্রকৃতির যে শব্দ। এখানে নেই কোনো কলকজ্জা যানবাহন, নেই কোনো অন্য কোনো মেশিনারি জিনিস, এই শব্দে না। গাই দোহনের শব্দ, পাখির কিচিরমিচির শব্দ, সকালবেলা ভোরে মোরগের ডাক, এইগুলো হচ্ছে গ্রামের নিত্য নৈমিত্তিক একটা বিষয়। এই শব্দ শুনেই, অর্থাৎ গাই দুহনের শব্দ শুনে তার সখা সকালবেলা জেগে উঠবে। কোথায় সে ঘুমিয়েছিল? ওই যে আম কাঁঠালের বনের দ্বারে আঁচল পেতে দিয়েছিল, সেই আঁচলে আবার গাছের শাখা রাত্রে তাকে ধুলে 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 বাতাস দিচ্ছিল। দক্ষিণামলয়ের যে স্নিগ্ধ পরিবেশ, এটা এখানে তুলে ধরা হয়েছে।
সকালবেলা আবার গাভীর দুধ দোহনের শব্দ শুনেই তার সখা জেগে উঠবে। সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। তার সখাকে নিয়ে সারাদিন সে খেলা করবে, অর্থাৎ আনন্দ করবে, মজা করবে। তার সখাকে নিয়ে গ্রামের যে বিভিন্ন ধরনের খেলা আছে, ভৌচি, কানামাচি, হাডুডু, বিভিন্ন ধরনের খেলা, এগুলো ঘুরে ঘুরে দেখাবে, তাকে খেলায় অংশগ্রহণ করাবে, তার সাথে সারাটা দিন কাটিয়ে দিবে। এই যে একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, স্বপ্ন, সাধনা, প্রতীক্ষা, প্রত্যাশা, এই প্রত্যাশায় দাঁড়িয়ে আছে গ্রামের এই অবলা, এই সরলা, এই মেয়েটি। তার মুখে কি হাসি লেগে আছে, অনেক সুন্দর, খুব সুন্দরী একটি মেয়ে তার সখার জন্য অপেক্ষা করছে। আমার বাড়ি ডালিম গাছে, ডালিম গাছে ডালিম ফুলের হাসি। গ্রামের আরও একটি গাছ হচ্ছে ডালিম গাছ। ডালিম গাছে ডালিম ফুলগুলো যখন ফুটে মনে হয় অসংখ্য সৌন্দর্যের ভাণ্ডার সেখানে রয়েছে। ছোট ছোট ফুল, লাল টকটকে ডালিম গাছের ফুল। এই ডালিম ফুল যখন ফুটে মনে হয় গাছটা মনের আনন্দে হাসতেছে, খুব সুন্দর হাসি লেগে আছে গাছের এই ফুলগুলোতে। ডালিম গাছে আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি। কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো যায় ভাসি। এই যে তোমরা লক্ষ্য করো, এই কাজলা দিঘি, অর্থাৎ একটা দিঘি দেখানো হয়েছে পুকুরের মতো। সেখানে এই হাঁস, অনেকগুলো হাঁস পুকুরের পানিতে ঢেউ খেলে হাঁসগুলো যখন ভেসে যাচ্ছে, মনে হচ্ছে যে কতই না সৌন্দর্য লুকিয়ে আছে গ্রামের প্রত্যেকটা পরদে, গ্রামের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে এমন কোনো স্থান নেই যেখানে সৌন্দর্য নেই। অর্থাৎ এই দিঘিতে হাঁস ভেসে যাওয়ার যে দৃশ্য জসিমউদ্দিন অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে তুলে ধরেছেন এই তার পাঠকদের কাছে। এই কবিতাটি পড়লে আমরা চলে যাব অজানা স্বপ্নের রাজ্যে, এক গ্রামে যেখানে রয়েছে মানুষের আত্মীয় স্বজনের প্রতি মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, আদর আপ্যায়ন, যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ, অফুরন্ত সৌন্দর্যের ভাণ্ডার। সেই গ্রামে আমরা চলে যাব এই কবিতাটি পড়লে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই কবিতাটি পাঠ করে আমরা যা শিখলাম, কবিতাটি পল্লী কবি জসিমউদ্দিনের হাসু কাব্য গ্রন্থের অন্তর্গত। এটা তোমাদের পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। হাসু কাব্য গ্রন্থের অন্তর্গত। এখানে কোনো এক বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন কবি। তিনি তাকে আপ্যায়ন করতে চান শালি ধানের চিড়ে, পিন্নি ধানের খই, কপরি কলা, গামছা বাঁধা দই। প্রকৃতির সান্নিধ্যে, একেবারে প্রকৃতির কাছাকাছি এসে কেমন করে অতিথি তার প্রাণ জোড়াবে তারও এক পরিচয় দিয়েছেন। আম গাছের, কাঁঠাল গাছের শাখা দুলে দক্ষিণামলয়ে তাকে বাতাস করে ঘুম পাড়িয়ে দিবে, আঁচল পেতে সেখানে শুতে দিবে। এই যে ইত্যাদি বিভিন্ন তথ্য এখানে তুলে ধরা হয়েছে। যুগ ধরে বাঙালি গ্রামের মানুষ অতিথি আপ্যায়ন করতে তারা অভ্যস্ত, তারই একটা প্রমাণ এখানে সুনামের সাথে তুলে ধরেছেন বিশ্বনন্দিত কবি, বাংলাদেশের বিখ্যাত কবি জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন। অতিথির বিশ্রাম আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এই কবিতায় ফুটে উঠেছে। বিশেষভাবে এটি লক্ষণীয়। অতিথি যে গৃহে এসেছে, সেই গৃহের গাছ ফুল পাখিও যেন অতিথিকে আপ্যায়ন করতে উন্মুখ হয়ে আছে। অর্থাৎ ওই বাড়ির যে পরিবেশ, এই পরিবেশও মানুষের মতো, তার মানুষ যেমন তার এই আত্মীয়দের ভালোবাসে, তেমনি এই ফুল, পাখি, পরিবেশ এগুলোও যেন তাকে ভালোবাসে, তাকে আপ্যায়ন করে, তাকে আদর দেয়, মায়া দেয়, মমতা দেয়। অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার এবং মানবপ্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আগামী ক্লাসের জন্য হোমওয়ার্ক, বাড়ির কাজ হচ্ছে, তোমার বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে তুমি কিভাবে আপ্যায়ন করবে, তাকে কোথায় বসতে দিবে, তার সাথে কেমন ব্যবহার করবে, তাকে নিয়ে কোথায় ঘুরতে যাবে, এই একটা তোমার নিজের মতো করে 200 শব্দের মধ্যে একটা বিবরণী উপস্থাপন করবে, খাতায় লিখবে। এটি হচ্ছে আগামী দিনের জন্য হোমওয়ার্ক বা বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, গুড বাই।